শতকে একে একে ডাচ ইন্ডিয়া কোম্পানি, হল্যান্ড, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তাহলে শতকে শতকে কি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় অবস্থিত? হল্যান্ডে অবস্থিত। ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এদের অধিকাংশ লক্ষ্য ছিল ভারতবর্ষ। তাহলে এই যে কয়টা কোম্পানি আছে এদের অধিকাংশ লক্ষ্য ছিল কি? ভারতবর্ষ। যেমন ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ প্রতিষ্ঠা করতে চায়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ প্রতিষ্ঠা করতে চায়, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ কোম্পানি প্রতিষ্ঠা করতে চায়, প্রতিষ্ঠিত হয়। এদের অধিকাংশ লক্ষ্য ছিল ভারতবর্ষ। আবার তার মধ্যে বাংলা সিল্ক বা অন্যান্য মিহি কাপড় এবং মশলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। বাংলা সিল্ক ছিল, তারপর মিহি কাপড় ছিল এবং মশলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। পুঁজির শক্তিশালী প্রভাব আরও উন্নত কারিগর জ্ঞানের সমন্বয় করে ক্রমে বিদেশি বণিকরা এদেশে স্থানীয় শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে প্রচুর মুনাফা করতে থাকে। পুঁজির শক্তিশালী প্রভাব আর উন্নত কারিগরি জ্ঞানের সমন্বয় করে। পুঁজির শক্তিশালী বলতে এখানে টাকা পয়সা মূলধনকে বোঝানো হয়েছে। আর উন্নত কারিগরি জ্ঞানের সমন্বয় করে, উন্নত তাদের জ্ঞান ছিল বেশি। বিদেশি বণিকরা এদেশে স্থানীয় শ্রমিকদের খাটিয়ে, স্থানীয় যে শ্রমিক ছিল তাদের খাটিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে প্রচুর মুনাফা করতে থাকে। ক্রমে মানে ধীরে ধীরে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজদের চেয়ে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায়। কাদের ভূমিকা প্রাধান্য পায়? পর্তুগিজদের চেয়ে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায়। পর্তুগিজদের চেয়ে কাদের ভূমিকা প্রাধান্য পায়? ইংরেজদের ভূমিকা সবচেয়ে বেশি প্রাধান্য পায়। এছাড়া ফরাসি, ওলন্দাজ, ডেনমার্করাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে। তাহলে এছাড়াও কারা কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে? ফরাসি, ওলন্দাজ, ডেনমার্করাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে। তাহলে বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে কারা? ফরাসি, ওলন্দাজ, ডেনমার্করাও। এই বিদেশি বণিকদের বিনিয়োগ, বণিক বলতে ব্যবসায়ীদের বোঝানো হয়েছে, ও ব্যবসা কেমন ছিল তার কিছুটা হদিস মিলে বিদেশি পর্যটকদের বর্ণনায়। ফরাসি পর্যটক বার্নিয়ের ১৬৬৬ সালে লিখেছেন, ওলন্দাজরা তাদের কাশিম বাজারে সিল ফ্যাক্টরিতে কখনো কখনো ৭০০ থেকে ৮০০ লোক নিয়োগ করত। মানে ফরাসি পর্যটক বার্নিয়ের ফরাসি পর্যটক ছিল। ফরাসি পর্যটক বার্নিয়ের কোন দেশে পর্যটক ছিল? ফরাসি পর্যটক। তাহলে ফরাসি পর্যটক কে ছিল? বার্নিয়ের। কত সালে? ১৬৬৬ সালে। কত সালে? ১৬৬৬ সালে। তার কিছুটা হদিস মিলে বিদেশি পর্যটকদের বর্ণনায় এই হদিসগুলো মেলে। তিনি লিখেছেন ১৬৬৬ সালে লিখেছেন, ওলন্দাজরা তাদের কাশিম বাজারে সিল ফ্যাক্টরিতে, ওলন্দাজদের কাশিম বাজারে সিল ফ্যাক্টরি ছিল। কাশিম বাজারে কি ফ্যাক্টরি ছিল? সিল্কের ফ্যাক্টরি ছিল। সেখানে কখনো কখনো ৭০০ থেকে ৮০০ লোক নিয়োগ করত। তার মানে এ থেকে বোঝা যায় প্রচুর তখন কি ছিল? ওলন্দাজরা ব্যবসা বাণিজ্য করত ফ্যাক্টরি দিয়ে। ইংরেজ ও অন্যান্য জাতির বণিকরা এরকম কারখানা চালাতো। বার্নিয়ের আরও লিখেছেন, শুধুমাত্র কাশিম বাজার বছরে ২২,০০০ বেল সিল্ক উৎপাদিত হতো। কাশিম বাজারে বছরে ২২,০০০ বেল সিল্ক উৎপাদিত হতো। কোথায় হতো? কাশিম বাজারে। তাহলে বার্নিয়ারের মতে, বার্নিয়ার আরও লিখেছিলেন, বার্নিয়ার সেই সময়কার কবি ছিল বার্নিয়ার। বার্নিয়ার লিখেছে যে ওলন্দাজরা কাশিম বাজারে যে সিল্কের ফ্যাক্টরি দেয় সেখান থেকে প্রতি বছরে কত হাজার বেল সিল্ক উৎপাদিত হতো? ২২,০০০ সিল্ক উৎপাদিত হতো কাশিম বাজার থেকে। এভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে ইউরোপের বণিকরা দেখল বাংলায় স্থায়ী বাণিজ্য কেন্দ্র স্থাপন করেই বেশি লাভ করা সম্ভব। জব চার্নক নামক জনৈক ইংরাজি প্রতিনিধি জব চার্নক নামক জনৈক ইংরেজ প্রতিনিধি
1690 সাল থেকে 1200 টাকার বিনিময়ে কলকাতা। 1690 সাল থেকে কত সাল থেকে 1690 সাল থেকে কত টাকার বিনিময়ে 1200 টাকার বিনিময়ে কলকাতা সুতানটি গোবিন্দপুরে গ্রামে ক্রয় করেন, যা পরবর্তীকালে কলকাতা নামে পরিচিত হয়। বলে জব চার্নক নামক জনৈক ইংরেজ প্রতিনিধি 1690 সালে কত সালে থেকে 1690 সাল থেকে 1200 টাকার বিনিময়ে কলকাতা সুতানটি গোবিন্দপুর নামে গ্রাম ক্রয় করেন। 1200 টাকার বিনিময়ে কয় টাকার বিনিময়ে 1200 টাকা দিয়ে সে কলকাতা, তারপর সুতানটি আর গোবিন্দপুরে একটা গ্রাম, 3টা গ্রাম ক্রয় করে, মানে কিনে নেয়, যা পরবর্তীকালে কলকাতা নামে পরিচিত। পরবর্তীকালে কি নামে পরিচিত? কলকাতা নামে পরিচিত। কে কিনে নেয়? জব চার্নক নামক জনৈক। কত সালে? 1690 সালে। কত টাকার বিনিময়ে? 1200 টাকার বিনিময়ে। এই কলকাতায় একসময় ইংরেজদের বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থ বিস্তারের প্রধান কেন্দ্র পরিণত হয়। এই সময় কলকাতা, চন্দননগর, চুঁচুড়া, কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেঁপে উঠতে থাকে। কোন সময়? ওই সময় কলকাতা, তারপর চন্দননগর, চুঁচুড়া, কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেঁপে উঠতে থাকে। আর এদের মাধ্যমে বাংলা থেকে পুঁজি পাচার হতে থাকে। বাংলা থেকে যে পুঁজি, টাকা পয়সা, সেটা পাচার হতে থাকে। বাণিজ্যিক উদ্যোগ এবং কূটকৌশলে পারদর্শী হবার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রতিযোগিতায় সবসময় এগিয়ে যায়, তাদের উপর প্রাধান্য লাভ করে। তারা এখনো কুঠি, কারখানা তৈরি, সৈন্য রেখে ব্যবসা অধিকার পায়। তারা এখানে কুঠি তৈরি করতে অথবা কারখানা তৈরি করে অথবা সৈন্য রেখে ব্যবসা অধিকার পায়। ইংরেজ কোম্পানির ক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি পায়। দিল্লির সম্রাট ফররুখশিয়ারের কাছ থেকে বাংলা বিনা শুল্কে বাণিজ্য সহ আরও একাধিক উল্লেখযোগ্য বাণিজ্যিক সুবিধা প্রাপ্তিতে বিশেষভাবে বৃদ্ধি পায় দিল্লির সম্রাট। দিল্লি সে সময় সম্রাট ছিল কে? ফাররুখশিয়ার। তাহলে দিল্লির সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে বাংলায় বিনা শুল্ক বলতে কি বোঝায়? যে ব্যবসা করার জন্য যে শুল্ক দেওয়া হয় বা টাকা পয়সা দেয়, সেটা অধিকার পায়, সুযোগ সুবিধা পায়। এই সব সুবিধা দিয়ে তাদের দিনে দিনে উচ্চবিলাসী এবং রাজনৈতিক ক্ষমতালোভী করে তোলে। পলাশী যুদ্ধের আগে এবং মীর জাফর, মীর কাসিমের আমলে বাংলা প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়। মানে পলাশীর যুদ্ধের আগের দিকে 1757 সালে যে পলাশীর যুদ্ধ হয়, তার আগে মীর জাফর ও মীর কাসিমের আমলে প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়। কোথায় পাচার হয়ে যায়? ইংল্যান্ডে পাচার হয়ে যায়। তাহলে পলাশীর যুদ্ধের আগে এবং মীর জাফর, মীর কাসিমের আমলে বাংলা প্রচুর সম্পদ কোথায় পাচার হয়ে যায়? ইংল্যান্ডে। এই সম্পদের প্রাচুর্যের কথা স্বয়ং ক্লাইভ ইংল্যান্ডে পার্লামেন্ট সবিশের উল্লেখ করেছিলেন। এই সম্পদের প্রাচুর্যের কথা স্বয়ং ক্লাইভ ইংল্যান্ডের পার্লামেন্টে ইংল্যান্ডের পার্লামেন্টে সবিষয়ে উল্লেখ করেছেন। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।